টিফিন করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম ট্রাভেলারে করে লুম্বিনীর উদ্দেশ্যে। এই জার্নিতে পুরো গাড়িটি গেছিল আমাদের পাহাড়ের ওপর দিয়ে। আমরা লুম্বিনী যাওয়ার পথে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এইখানে এত ধুলার ঝড় হচ্ছে, সারা গাড়ি ধুলোয় ভরে গেছে। রাস্তায় কাজ চলার কারণে পুরো রাস্তাটাই ধুলোয় ভর্তি ছিল এবং মারাত্মক ধুলো উড়ছিল এই রাস্তা দিয়ে। আমরা পৌঁছে গেছি লুম্বিনী, এই মাত্রই পৌঁছালাম। কিন্তু যেহেতু কালকে আমরা পোখরা যাব, আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে অনেক লেট হয়ে যাবে পৌঁছাতে। এবং সেখানে অত রাত করে পাহাড়ি এলাকায় গাড়ি চালানো যাবে না, তো তাই আমাদের অনেক তাড়াতাড়ি পোখরা পৌঁছতে হবে। তার জন্য অনেক সকাল সকাল পোখরার জন্য রওনা দিতে হবে। তাই আমরা আজকেই লুম্বিনীর সাইট সিনগুলো করে নিচ্ছি, যাতে কালকে সকালে বেশি সময় খরচ না হয়। হয়তো আজকে সবটা করা সম্ভব হবে না, কারণ এখন বেলা পড়েই গেছে মোটামুটি। এই মোটামুটি কাছে পিঠে একটু ঘুরে দেখা যাবে, এছাড়া আর কিছুই না। কালকে যতটা সম্ভব চেষ্টা করব সকাল সকাল বেরোনোর। তো আমরা এসেছি লুম্বিনীর মন্দিরে, বুদ্ধ মন্দিরে। এই হচ্ছে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, অনেকক্ষণ ধরে হাঁটছি, অনেক দূর তো, বেশ অনেকটা হাঁটছি। ওরা চলে গেছে অনেকটা হেঁটে হেঁটে, আমরা এখন যাচ্ছি। আজ খুব সুন্দর বিকেলটায় হাওয়া দিচ্ছে। দিনের বেলা বেশ ভালোই গরম ছিল, অনেক গরম, কিন্তু এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াটা বেশ ভালো লাগছে বিকেলের দিকে, পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আমাদের লোক অনেক এগিয়ে গেছে, আমি ভিডিও করতে করতে শেষে চলে এসে পড়েছি।
আমরা মেন মন্দিরে যে ঢুকবো ওই পাশ থেকে টিকিট কেটে এসে তারপরে আবার এই পাশে অতটা দূর যেতে হবে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। এই যে গার্ডেন লুম্বিনী, বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা। এখানে সবার জন্য টিকিটের মূল্য সমান ছিল না, এক এক বিদেশের জন্য এক এক রকম টিকিট। আমাদের ইন্ডিয়ানদের জন্য একরকম ছিল, আবার যারা অন্য অন্য দেশ থেকে এসছে তাদের জন্য একরকম ছিল। যাই হোক, আমরা ঢুকে গেছি ভিতরে। তো যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছিলো তাই অন্ধকারে সেরকম কিছুই দেখা যাচ্ছিল না ভিডিওতে। আর এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছিল, ভীষণ জোরে বাতাস বইছিল, ঝড়ের মতো। ভিতরে কিছু ধ্বংসস্তূপ ছিল এবং ধ্বংসস্তূপের সাথে ছিল একটি পাথর, যেই পাথরের মধ্যে লর্ড বুদ্ধা জন্মগ্রহণ করেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে ওইখানে একদম ফটো ভিডিও অ্যালাউ ছিল না, রীতিমতো পুলিশ রয়েছে, রেস্ট্রিকশন এতই বেশি, তাই আমরা কোনো রকম রিস্ক নিইনি, কোনো রকম ফটো ভিডিও তোলারও চেষ্টা করিনি। বাইরেটাই তোলার চেষ্টা করি। ওই যে সামনে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ, ওই রকমও ভিতরে ধ্বংসস্তূপ রয়েছে, তার মাঝে রয়েছে একটি পাথর এবং সেই পাথরটিকেই ওরা পুজো করে। ওখানে তারা নানান রকম মানত করে, ভাবে ওখানেই লর্ড বুদ্ধ জন্মগ্রহণ করেছিল ওই পাথরটির মধ্যে। এখানে মেডিটেশনেরও জায়গা রয়েছে এবং আগে যে একজন মহিলা দেখা গেল, উনি বোধহয় দীক্ষিত বা কোনো কিছু মন্ত্র জপ করছিল। যাই হোক, উনি ছিলেন একজন ফরেনার, তার ব্যাপারটা ঠিক বোঝা গেল না সে কী করছিল। আমাদের ধারণা ছিল উনি বোধহয় কিছু জপ করছিল চারিদিকে ঘুরে ঘুরে। যাই হোক, এদিকটা একদমই আলো ছিল না। এই সেই গাছ যার তলায় মায়াদেবী বুদ্ধের জন্ম দেয়, একটি পাথরের ওপর, এবং সেই পাথরটি বাঁধানো ভিতরে রাখা রয়েছে, যেটাকে পুজো করে ওরা। যাই হোক, তো এখান থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত কপিলাবস্তু। সেইখানে যখন তার মায়ের পেন ওঠে তখন সে তার বাপের বাড়ির দিকে এগোতে থাকে এবং তার মাঝ রাস্তায় পেন উঠে যায় এবং সে জন্ম দেয় বুদ্ধের এই গাছটির তলায়। এবং সামনে একটি পুকুর আছে যেখানে বুদ্ধের জন্মের পর তিনি স্নান করে নেন। এই গাছটির তলায় বসে অনেকে মেডিটেশন করছিল। বলা হয় নাকি এটি মেডিটেশনের জায়গা এবং এখানে মেডিটেশন করার জন্য আবার এক্সট্রা আলাদা চার্জ রয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে প্রাসাদটির নিচে পুকুরটি, ওইখানেই স্নান করেছিল মায়াদেবী। এই পুকুরটিকে ওরা অনেক পবিত্র বলে মনে করে। আর এটি হচ্ছে অশোক স্তম্ভ। এই জায়গাটি অশোক তার রাজত্বকালে প্রথম আবিষ্কার করেছিল বুদ্ধের জন্মস্থান হিসাবে। তাই তিনি যখন এটি আবিষ্কার করেন বুদ্ধের জন্মস্থান হিসাবে, তখন থেকেই এটি পরিচিত বুদ্ধের জন্মস্থান হিসাবে। এই জায়গাটা ছিল একদম নিস্তব্ধ আর এত সুন্দর লাগছিল, সত্যি মেডিটেশনের জন্য একটা খুব সুন্দর জায়গা। মন্দির থেকে বেরিয়ে আমরা যখন বাইরে এলাম তখন দেখলাম সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছে। ভিতরে কোনো প্রদীপ জ্বালানোর জায়গা নেই এবং সেখানে জ্বালাতেও দেয় না, পুরোটাই একটা সিস্টেমের মধ্যে রয়েছে। তো আমাদের ভিডিও পর্যন্ত করতে দেয়নি, সেটা আমি প্রথমেই বলেছি, তাই এইখানে আমরা প্রদীপ জ্বালিয়েছিলাম এবং তার জন্য এক্সট্রা পেও করতে হয়েছে। আমরা আছি এখন লুম্বিনী মার্কেটে। আমরা মন্দির থেকে বেরিয়ে এখন এই মার্কেটে একটু ঘুরবো, তারপর আমাদের হোটেলে যাব। আমরা মার্কেটে ঘুরছিলাম আর আমি একটা আমার খুব পছন্দের জিনিস পেয়েছি, সেটা হলো এই ম্যাগনেট। এই ম্যাগনেটটা খুবই সুন্দর।
মাউন্ট এভারেস্ট নেপাল। দেখো আমরা এখানে টাকা এক্সচেঞ্জ করিনি, কিন্তু আমরা ইন্ডিয়ান কারেন্সি দিয়ে কিনছি। তবে যে দোকান থেকে কিনছি সেখান থেকে আমাদের যখন পয়সা ফেরত দিচ্ছে তখন নেপালি রুপিসই ফেরত দিচ্ছে। সেইখান থেকে আমাদের নেপালি রুপিস হয়ে যাচ্ছে, মানে আমাদের দেশের 100 টাকা হচ্ছে এই দেশের 160 টাকা। তো সেইটা আমরা ক্যালকুলেট করে দেখে নিচ্ছি যে নেপালি রুপিসে যদি 300 টাকা হয় তাহলে আমাদের ইন্ডিয়ান রুপিসে কত হয়, সেটা আমরা ক্যালকুলেট করে দেখে নিয়ে সেইটা আমরা কিনছি। তবে তোরা কিন্তু যখন টাকাটা আমরা যখন 500 টাকা বা 100 টাকার নোট দিচ্ছি, যখন ওরা ফেরত দিচ্ছে তখন কিন্তু সেটা নেপালি কারেন্সিতেই ফেরত দিচ্ছে। তো আমি দেখাবো তোমাদের নেপালি টাকা। আচ্ছা, এটা হলো নেপালি 20 টাকার নোট। তো আমাদের কাছে একটা 50 টাকারও নোট ছিল, তো আমরা একটা জিনিস কিনেছি তার জন্য সেটা দেওয়া হয়ে গেছে। না, দুটো 50 টাকার নোট ছিল, আর কি ছিল, আর দুটো বোধহয় 20 টাকার নোট ছিল না? হ্যাঁ, দুটো 50 টাকার নোট ছিল, দুটো 20 টাকার নোট ছিল। এখানে প্রত্যেকটা নোটের টাকাই এই এভারেস্ট টাকা। আমাদের যেমন গান্ধীজির ফটো, এখানে এভারেস্ট টাকা। আমাদের যখনই খুচরো দিচ্ছে সেইটা আমরা পেয়ে যাচ্ছি, আবার যখন কিছু কিনছি তখন এই টাকা দিয়েই আবার কিনছি, যাতে আমাদের এই টাকাগুলো নষ্ট না হয়, সেটা করে নিচ্ছি। তো আমাদের কাছে ছিল অনেকগুলো নোট। প্রথমে তো কত ছিল যেন, 50 ছিল না? হ্যাঁ, প্রথমে একটা 50 টাকার নোট ছিল। তো সেইটা আমরা একটা জল কিনেছিলাম। জল হচ্ছে নেপালি রুপিসে 30 টাকা, কিন্তু ইন্ডিয়ান রুপিসে 20 টাকা। মানে ইন্ডিয়াতেও 20 টাকা পড়ে, এখানেও নেপালে এসেও সেটা 20 টাকাই পড়ছে, কিন্তু নেপালি রুপিস পড়ছে হচ্ছে 30 টাকা। তো যাই হোক, আমরা যখন 50 টাকা দিয়েছি তো ওরা 30 টাকায় নিয়েছে, আমাদের 20 টাকা ফেরত দিয়েছিল। তা সেইটা তো রেখে দিয়েছি। তা এবার যখন আবার আরেকটা জিনিস কিনলাম তখন আমরা যখন 100 টাকা দিয়েছি, তো ওরা তো আর ওদের কাছে ইন্ডিয়ান মানি তো থাকে না, হয়তো ইন্ডিয়ান কয়েকটা 20 টাকার নোট দুটো 40 টাকা দিচ্ছিল। তারপর আমরা ওটা বললাম, উনি হিসাব করে পাচ্ছে না যে ইন্ডিয়ান রুপিস বা নেপালি টাকা সেটা হিসাব করে কত দেবে। তারপর ওরা বললো যে আমি ইন্ডিয়ান রুপিস তাহলে দিচ্ছি না, নেপালি রুপিসই পুরোটা দিচ্ছি, তাহলে উনি হিসাবটা ঠিক পাচ্ছে। তাই যাই হোক, আমাদের কাছে অনেকগুলো নেপালি টাকা চলে এসছে। তা সেইটা আবার খরচাও করে ফেললাম। 50 টাকা আর দুটো 50 টাকা ছিল, আর দুটো 20 টাকা ছিল। তো সেই এখন একটা 20 টাকা পড়ে রয়েছে। সেটা হচ্ছে সিমের কথা বলবো। এইখানে আমরা যখন রক্সলে ঢুকেছিলাম, মানে ট্রেন যখন রক্সলে ঢুকেছিল তারপর থেকে আমাদের কোনো নেটওয়ার্ক সেরকম ছিল না। তারপরে যখন নেপাল বর্ডার ক্রস করে বীরগঞ্জে ঢুকলো, বীরগঞ্জ থেকে তো কিছু ছিলই না। সেখানে আমরা যখন হোটেলে গেছিলাম ওখানে ওয়াইফাই ইউজ করছিলাম, এবং এখানে প্রত্যেকটা হোটেলে ওয়াইফাই আছে। আমরা যে কোনো হোটেলে গেলেই একমাত্র কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি, হোটেলে গিয়ে ওখানকার ওয়াইফাই নিয়ে একমাত্র ওয়াইফাই থেকেই কল করতে পারছি। এছাড়া আমরা আর এক্সট্রা কোনো সিম নেইনি, কারণ সিম নেওয়ার প্রয়োজন হয়নি। যাদের প্রয়োজন হয়েছে তারা নিয়েছে। তবে আমার মতে এখানে প্রত্যেকটা হোটেলে আপনি যখন হোটেলে ঢুকবেন তখন হোটেলে ওয়াইফাই পেয়েই যাবেন। তা আমার মনে হয় না এক্সট্রা কোনো সিম নেওয়ার দরকার আছে বলে। আমরা যখন হোটেলে পৌঁছেছি, তবে হোটেলের এটা একটা সমস্যা যে হোটেলের বাইরে কাউকে কখন প্রয়োজন হলো বা ফোন করার দরকার হলো সেটা আপনি পারবেন না, একমাত্র ওয়াইফাই যদি আপনার অন থাকে তবেই পারবেন। তো এটা একটা সমস্যা আছে। আর হলো এখানকার সময় আমাদের ইন্ডিয়ান যদি ধরুন এখন বাজে হচ্ছে কটাই হয়, তাহলে হচ্ছে এখানে নেপালি টাইমে হবে 8:15। মানে এখানে আমাদের ইন্ডিয়ান টাইমের থেকে নেপালি টাইম 15 মিনিট এগিয়ে রয়েছে। আর এখানকার ওয়েদার মোটামুটি এখন যেহেতু সামার টাইম চলছে, এইখানেও সামার টাইম চলছে। যেহেতু আমরা লুম্বিনীতে আছি আর পাহাড়ের ওপরেই, কিন্তু যে ওই যে ঠান্ডা ভাব, পাহাড় মানেই যে ঠান্ডা সেরকম কোনো ব্যাপার নেই। এইখানে মোটামুটি মানে যে ঘাম হচ্ছে খুব সেরকমও না, গরম আছে। তো আমরা যখন লুম্বিনী থেকে পোখরা বা কাঠমান্ডুতে যাব তখন আমরা গিয়ে অনেক ঠান্ডা পাবো, কিন্তু এখন লুম্বিনী যেহেতু একটু নিচে, তো সেই কারণে এখানে গরমের ভাবটা বেশি। তবু এখানে অনেক গাছপালা বা ওই ফরেস্ট, যেখানে আমরা চিতোয়ানে ছিলাম ওখানে ফরেস্ট ছিল, তবে এত গাছপালা থাকা সত্ত্বেও যে জায়গাটা কেন এত গরম সেটা বোঝা যায়নি।
দিনের বেলায় গরম বেশি হয়, কিন্তু রাতের বেলা অতটা গরম হয় না। কালকে রাতের বেলা চিতনে প্রায় ঠান্ডাই লাগছিল, ফ্যান চালানো যাচ্ছিল না। ফ্যান রাতের বেলার দিকে খুবই ঠান্ডা লাগছিল। আমরা চাদর গায়ে দিয়ে, মানে বেশ মোটা শালের মতো গায়ে দিয়ে শুয়েছিলাম। তো মোটামুটি ওটা লেগেছিল কালকে, কিন্তু দিনের বেলা বেশ গরমই ছিল। এবার এখানকার আমি যেটা বুঝলাম যে আমাদের ইন্ডিয়ায় যেমন সকাল 11টা 12টা 1টা অবধি ভীষণ গরম থাকে, মানে ভীষণ গরম থাকে, মানে বলুন রাস্তায় বেরোনো যায় না, ঘাম হয় বা এরকম। এইখানে হচ্ছে 1টা অবধি মোটামুটি ভালো আবহাওয়া থাকে, একদম ভোর থেকে 1টা অবধি খুব সুন্দর থাকে, মানে বেশ হাওয়া ঠান্ডা, কোনো ঘাম নেই। কিন্তু 1টার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, মোটামুটি ধরুন 5টা 5:30 পর্যন্ত ভীষণই গরম থাকে। 1টার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত ভীষণ গরম হাওয়া দেয়, কিন্তু আবার রাতের দিকে সূর্য যখন ডুবে যায় তখন আবার ঠান্ডা হয়ে যায়। এমনকি যখন রাত আরও বেশি বাড়ে বা মাঝরাত, তখন রীতিমতো একটা চাদর গায়ে দিতে হয়। এরকম এখানকার আবহাওয়া। এখানে ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আমি দেখতে পাইনি। আইসক্রিম, কুরকুরে, রেস যাই বলুন সবই নেপালি প্রোডাক্ট অফ নেপাল লেখাই রয়েছে ওর মধ্যে। তবে এই আইসক্রিমগুলো খেতে ছিল ভীষণ ভালো, আমি অনেক এই আইসক্রিম খেয়েছিলাম। এইখানের হোটেলের ভিডিও আমার সেরকমভাবে করা হয়নি। তো এর পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল পোখরা, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা।